আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমন হাসিন। জাহিদ হোসেন। জানাবো শিরোনাম। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন প্রধানমন্ত্রী। অনলাইনেই চলবে পাঠদান। পুলিশের ভুলে আরেক জাহালম কাণ্ড, বিনা দোষে ৫ বছর কারাগারে আরমান, মুক্তি ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। ঢাকার ২৬ খালের দায়িত্ব ২ সিটি কর্পোরেশনকে দেয়া হলো। ভেনিস বানাতে চান তাপস, দখলদার উচ্ছেদে জোর আতিকের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বই উৎসবের উদ্বোধনীতে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে সময় মতো পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ কঠিন হলেও তা সম্পন্ন করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে ও সমাবেশ এড়িয়ে সংশ্লিষ্টদের বই বিতরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কমাতে ২০০৯ সাল থেকে বিনামূল্যে বই বিতরণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। টানা ১১ বছর ধরে গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনার কারণে এবারে চিত্র ভিন্ন। উৎসবটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে এ সময় আরও বাড়তে পারে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের। কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা। এখন আমরা ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বাসায় থাকা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের জন্য করণীয় ঠিক করতে নেওয়া হচ্ছে মনোবিদদের পরামর্শ। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের জন্য বর্তমান অবস্থা মোকাবেলায় ব্যবস্থা করা হচ্ছে প্রশিক্ষণের। করোনাকালে এই যে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞতা দেখা দিচ্ছে, সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে কি করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরে বই উৎসব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ কঠিন হলেও তা সম্পন্ন করেছে সরকার। পাঠ্যপুস্তক ছাপানো এবং বিতরণের ব্যবস্থা করা এটা একটা কঠিন কাজ, দ্রুহ কাজ। করোনায় ঘরে থেকে শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই ও খেলাধুলা করার পরামর্শ দেন। পাশাপাশি সন্তানদের সময় দিতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান। সবথেকে কষ্ট পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন বছরে ৪ কোটির বেশি শিক্ষার্থীর হাতে ৩৪ কোটি ১০ লাখ বই তুলে দিচ্ছে সরকার। জানুয়ারির ১২ তারিখের মধ্যে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ৯ মাসের বেশি সময় ধরে স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন এবার বই উৎসবও হচ্ছে না। তাই বৃহস্পতিবার রাজধানীর স্কুল মাদ্রাসার কিছু শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ১০,২৫,৮২,৫৫৫টি বই দেয়া হবে। ইবতেদায়ী দাখিল পর্যায়ে ৬,১৮,৫০,০০০ বই, মাধ্যমিক পর্যায়ে ১৭,৩৮,০০,০০০ বই, কারিগরির বিভিন্ন স্তরের জন্য ৫৩ লাখ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৯,১৯৬টি বই দেয়া হচ্ছে। এবছর করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় থেকে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। করোনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এবার আমরা একই দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেব না,
প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য 3 দিন করে সময় দেওয়া হবে, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সময় কোভিড-19-এর কারণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন এবং শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। এদিকে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। আমরা চাই যাতে বিদ্যালয় তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। বইগুলো পেয়ে আসলে ভালো লাগছে। এখন আমরা দোয়া করি যে দ্রুত করোনাটা যাক। দ্রুত স্কুলে ফেরার প্রত্যাশা শিক্ষার্থীদের। আমরা চাই করোনা দ্রুত চলে যাক, আমরা যেন আবার স্কুলে ফিরতে পারি। আমরা আবার স্কুলে যাব, আমরা এটার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি করোনা চলে যাক, স্কুলে যেতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার স্কুলে ভর্তিতে কোনো উন্নয়ন ফি, পুনঃভর্তি ফি নিতে পারবে না কর্তৃপক্ষ, কিন্তু অনেক স্কুলই অভিভাবকদের চাপ দিয়ে জোর করে এই ফি আদায় করছে বলে অভিযোগ উঠেছে। মন্ত্রণালয় বলছে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই যে করোনা মহামারীর কারণে 9 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে স্কুলগুলোতে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। এবার ভর্তিতে কোনো উন্নয়ন ফি নেওয়া যাবে না, সেই সঙ্গে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর ভর্তিতে কোনো পুনঃভর্তি ফি নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। ভর্তি ফি নেবে, কিন্তু পুনঃভর্তি ফি বলে যে একটা নেয় কিছু কিছু স্কুল, প্রমোশন হওয়ার পর পরবর্তী ক্লাসে গেলে আবার একটা ভর্তির টাকা দিতে হয়, সেই ভর্তির ফি টাকাটা এবার যেন কোনো স্কুল না নেয় সে ব্যাপারে আমরা একটা স্পষ্ট নির্দেশ দিয়েছি। কিন্তু এরই মধ্যে অনেক স্কুল অভিভাবকদের কাছ থেকে উন্নয়ন ফি নিচ্ছে। কোনো কোনো স্কুল নতুন ভর্তিতে 20 থেকে 22,000 টাকা করে নিচ্ছে। আবার অনেক স্কুল উন্নয়ন ফি না নিলেও অন্য খাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ অভিভাবকদের। সেই সঙ্গে রয়েছে টিউশন ফি বাড়ানোর অভিযোগও। সম্প্রতি ভর্তিকালে দেখা গেছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সেই নির্দেশনা মানছে না। অতিরিক্ত ফি এটা আমাদের জন্য বোঝা। সরকারকে আমি গার্ডিয়ান হিসেবে অনুরোধ করব এটা থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। স্কুল কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েই স্কুলের ব্যয় নির্বাহ করতে হয়, তাই কিছু ক্ষেত্রে টাকা নেওয়া হচ্ছে। আমরা তো অনলাইন ফি হিসেবে দিচ্ছি না, আমরা বার্ষিক যে ভাড়ার হারটা আমরা প্রায় মাসে প্রায় 30 লাখের মতো টাকা আমরা ভাড়া দিই, ওটাই আমরা সব এর ভিতরে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এদিকে মন্ত্রণালয় বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব অভিযোগ লিখিত আকারে মাউসিতে জমা দেন না। ফলে বছরের পর বছর ধরে অনিয়ম করা স্কুলগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অধিদপ্তর অবশ্য বলছে যে কোনো অভিযোগ নির্দ্বিধায় অভিভাবকরা এখানে জানাতে পারেন, সেক্ষেত্রে প্রয়োজন হলে পরিচয় গোপন রাখা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী বলেছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। এ বিষয়ে আরও আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূরে আলম সিদ্দিকী। জনাব নূরে আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে দীর্ঘদিন তারা শিক্ষা অঙ্গনের বাইরে থাকছে, এতে তাদের শিক্ষা জীবনে কি প্রভাব পড়তে পারে? আর বেশিরভাগ শিক্ষার্থী তো অনলাইনে অ্যাক্সেস নেই, সেক্ষেত্রে করণীয় কি? আমি আপনার সাথে একমত যে আসলে এতদিন সরাসরি শিক্ষা কার্যক্রম থেকে বাইরে থেকে শিক্ষার্থীদের শিক্ষা জীবন বেশ ভালোভাবেই বিঘ্নিত হচ্ছে, তাদের শিখন বিঘ্নিত হচ্ছে। আমরা হয়তো অবশ্যই সরকারের উদ্যোগে এটি একটি ভালো উদ্যোগ যে চেষ্টা করা হচ্ছে যে অনলাইনে শিক্ষণ কার্যক্রম চালু রাখার, কিন্তু আসলে বাস্তবতা যেটি সেটি হচ্ছে যে সকলের কাছে সেই সমপরিমাণ অ্যাক্সেসটি আসলে নেই। সকল শিক্ষার্থীর কাছে এই অনলাইনে অ্যাক্সেসটি নেই। আমি ঢাকা শহরে বসবাস করেও মাঝে মাঝে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আমি আসলে যুক্ত হতে পারি না। আসলে আমি মাত্র আপনাদের সাথে যুক্ত হতে সমস্যা বোধ করছিলাম। তো একইভাবে আমি আসলে গত 2 সপ্তাহ এই ডিসেম্বর মাসে আমি 2 সপ্তাহ আমার গ্রামের বাড়িতে ছিলাম। আমি সেখানে দেখেছি যে আসলে নেটওয়ার্ক যদি বলি সেটি অনেকখানি দুর্বল এবং সবচেয়ে বড়। জনাব নূরে আলম সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার
স্কুলের বিষয়ে কথা বলছিলাম আমরা। দেশে করোনার বিষয়ে চলে যাব। দেশে করোনায় আরও 28 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 21 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 7,559 জনের। 180টি ল্যাবে 24 ঘন্টায় 13,254 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,014 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.65%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 5,13,510 জন। সুস্থ হয়েছেন আরও 1,389 জন। এ নিয়ে মোট সুস্থ 4,57,459 জন। করোনায় বিশ্বে মোট প্রাণহানি 18,15,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 8,32,00,000-এর বেশি। এর মধ্যে বুধবার বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে 15,000-এর বেশি মানুষের, যা যাবৎকালের একদিনে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই দিন নতুন করে সংক্রমিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের আরও 3 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। এ নিয়ে চক্রের 7 জন গ্রেপ্তার হলো। বাকি সদস্যদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে সিআইডি। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা বিদেশেও পাচার করায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে। বৃহস্পতিবার সকালে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। প্রশ্ন ফাঁসে জড়িত সংঘবদ্ধ চক্রটি কাজ করত 3টি গ্রুপে ভাগ হয়ে। প্রথম গ্রুপটি ভর্তি এবং নিয়োগ পরীক্ষার অনেক আগে থেকেই টাকার বিনিময়ে প্রশ্ন পাইয়ে দেবার কথা বলে মোটা অঙ্কের চুক্তি করত শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের সঙ্গে। দ্বিতীয় গ্রুপটি মোটা টাকার বিনিময়ে পরীক্ষা কেন্দ্র ম্যানেজ করত। অন্য গ্রুপটির কাজ ছিল প্রশ্নের উত্তর লিখে শিক্ষার্থীদের মুঠোফোনে পাঠানো। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এখন পর্যন্ত 6টি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে চক্রটি। পলাতক থাকা চক্রের আরও 4 সদস্যকে গ্রেপ্তারে কাজ করছে সিআইডি। তারা প্রশ্নটা মূলত কালেক্ট করে, পরীক্ষার দিনই কালেক্ট করে, বাট তাদের সলিউশন প্রোভাইডার গ্রুপ আছে। তারা এই যত আর্লি পায় তত কুইক তারা এই প্রশ্নটি দিয়ে দেয়। এই সলিউশন প্রোভাইডাররা সলিউশনটা তৈরি করে দেয় এবং এই সলিউশনটা আবার ব্যাক করে পরীক্ষার্থীদের কাছে। যে পরীক্ষা কেন্দ্রগুলো এই অনৈতিক কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। পার পাবে না প্রশ্ন ফাঁসে জড়িত শিক্ষার্থীরাও। এই চক্রের যারা জড়িত এবং যে অর্থনৈতিক লেনদেন আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা মনে করছি যে সামনে এদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে মানি লন্ডারিং মামলাও রুজু করব। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সে সময়ে আটক হন তাহসিন নামের এক শিক্ষার্থী। এরই সূত্র ধরে বিভিন্ন সময়ে সিআইডির অভিযানে একে একে গ্রেপ্তার হয় প্রশ্নফাঁস চক্রের আরও 6 সদস্য, যাদের মধ্যে রয়েছেন জনতা ব্যাংকের এক কর্মকর্তাও। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ যেন আরেক জাহালম কাণ্ড। মাদক মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত শাহাবুদ্দিন বিহারীর পরিবর্তে নির্দোষ আরমান বিহারী কারাবাসের 5 বছরের মাথায় মুক্তির আদেশ পেলেন উচ্চ আদালতের নির্দেশে। সেই সঙ্গে 1 মাসের মধ্যে আরমানকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো ব্যর্থতা পুলিশের বলেও মন্তব্য করেছেন আদালত। বিনা দোষে 5 বছর ধরে কারাগারে থাকা আরমানের মুক্তির বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল উচ্চ আদালতে। তাই সকাল থেকেই আদালতের বারান্দায় অপেক্ষা আরমানের মা, স্ত্রী, সন্তানসহ পুরো পরিবারের। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি হয়। শুনানি শেষে কারাগারে থাকা বেনারসি কারিগর আরমান বিহারীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে 30 দিনের মধ্যে তাকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এ রায়ে পুলিশের ভূমিকা সমালোচনা করে হাইকোর্ট 5 পুলিশ সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। সেই সাথে পিবিআই ডিআইজির নেতৃত্বে ঘটনাটি তদন্ত করে 3 মাসের মধ্যে উচ্চ আদালতে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আরমানের ফ্যামিলি যারা আছেন এবং অন্যান্য পুলিশ অফিসার যারা এখানে অভিযুক্ত আছেন তাদের সবার সাক্ষ্য গ্রহণ করে তাদের জবানবন্দি নিয়ে এই নিরপেক্ষভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই তদন্তটি সম্পন্ন করতে হবে আগামী 3 মাসের মধ্যে। দীর্ঘদিন পর আদালতের এমন আদেশে খুশি আরমানের পরিবার।
ওরে মুক্তি দেন আর যা ওর ক্ষতিপূরণ দিবেন ওর বাচ্চার ওর ভবিষ্যতের জন্য। ওই ডাল রুটি করে যেমন খাইতে পারে, ওর তো জীবন শেষ হয়ে গেছে। পল্লবীর বেনারসি কারিগর মোহাম্মদ আরমান নির্দোষ হয়েও 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে 2016 সালের 27 জানুয়ারি থেকে কারাভোগ করছেন। রাজধানীর পল্লবী থানার একটি মাদক মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি মাদক কারবারি শাহাবুদ্দিন বিহারি এ মামলার প্রকৃত আসামি, কিন্তু ওই পরিচয়ে তার পরিবর্তে সাজা ভোগ করছেন আরমান। শুধু বাবার নাম মিল থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে একটি মানবাধিকার সংগঠনের পক্ষে হাইকোর্টে রিট করে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন। পরে 2019 সালের 23 এপ্রিল হাইকোর্ট মামলার নথি তলব করে রুল জারি করেন। রুলে আরমানকে আটক রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাকে কেন মুক্তি দেয়া হবে না এবং তাকে যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চায় হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে মুক্তির আদেশ আরমান বিহারীর। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বিমানবন্দর সড়কে গুলশান থানার উপপরিদর্শক কামরুল ইসলামকে চাপা দেয়া গাড়িটি এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে সিসি ক্যামেরা না থাকায় শনাক্ত করতে সময় লাগছে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় কামরুলের সঙ্গে মোটরসাইকেলে থাকা তার আত্মীয়া ফাতেহা সুমিও নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ মর্গে এ কান্না এসআই কামরুল ইসলামের বাবা ও ভাইয়ের। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তারা। আমার ভাই বলেন, বন্ধু বলেন, ওরকম সম্পর্ক ছিল আমাদের দুই ভাইয়ের মধ্যে। কোনোদিন একটা কুকুরটা কথাও হয় নাই। আমি মানা নিতে পারতেছি না যে আমার ভাই এই দুনিয়াতে। ছোটবেলা থেকে তার একটু ঘুরবো, কিন্তু স্কুল জীবনে সব জায়গায় মানুষ যত লোক শুনছে প্রত্যেকে হতবাক যে কিভাবে এটা হলো। শোকের ছায়া নেমে এসেছে ওই দুর্ঘটনায় নিহত ফাতেহা সুমির পরিবারেও। যার আত্মীয় মারা গেছে, যার স্বজন মারা গেছে, ওনারা বুঝে এটা কি। আমার মনে হয় এটা দেখা উচিত। এটা নতুন না, প্রতিদিন হতো এগুলি হইতেছে, প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে কামরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাজারবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। পুলিশ জানিয়েছে বুধবার রাতে কালাচাঁদপুর থেকে কামরুল তার আত্মীয়া সুমিকে নিয়ে মোটরসাইকেলে করে উত্তরায় যাচ্ছিলেন। বিমানবন্দর মোড় পার হলে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দিলে দুজনই মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে গাড়িটি কামরুল সুমিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ বলছে ঘটনাস্থলের কাছাকাছি নেই কোনো সিসি ক্যামেরা। সে সময় ছিল না কোনো প্রত্যক্ষদর্শীও। সে কারণেই গাড়িটি শনাক্ত করতে একটু দেরি হচ্ছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই দুর্ঘটনার কারণ কি এবং দায়ী যে যানবাহন কিংবা যে চালক যেই থাকুক তাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতে যাচ্ছি। কামরুল গুলশান থানার শাহজাদপুর বিটের ইনচার্জ ছিলেন। কালাচাঁদপুরে থাকতেন স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার কলারুয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্য কার্যক্রম শেষ হয়েছে। 6 জানুয়ারি আলোচিত এই মামলার যুক্তিতর্ক হবে। মামলার অন্যতম আসামি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাফাই সাক্ষ্য দিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে এই কার্যক্রম সম্পন্ন হয়। 2002 সালের 30 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে আসেন। ঢাকায় ফেরার পথে বেলা 11:30টার দিকে কলারুয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে তৎকালীন সাতক্ষীরা 1 আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন বাদী হয়ে উপজেলা যুব দলের সভাপতি আশরাফ হোসেন সহ 27 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 70 থেকে 75 জনের নামে আদালতে মামলা করেন। পরে উচ্চ আদালতের নির্দেশে এক যুগ পর 2014 সালের 15ই অক্টোবর কলারুয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। এরপর 2015 সালের 17ই মে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 50 জনের নাম উল্লেখ করে 30 জনকে সাক্ষী করে সম্পূরক অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ শফিকুল ইসলাম। আর্গুমেন্ট আমরা ওপেন করেছি। আগামী 6 তারিখে
আমরা আবার আর্গুমেন্ট শুরু করব এবং অনতিবিলম্বে এই মামলাটি শেষ হবে, ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সরকার গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারা দেশে চলছে সমৃদ্ধির সোপান, নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস। যাদের হাত ধরে এসেছে স্বাধীন বাংলাদেশ, তারা ধ্বংস নয়, এ দেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছেন। অন্যদিকে যারা স্বাধীন স্বদেশ চায়নি, তারাই এখন দেশের ধ্বংস চায়। ওবায়দুল কাদের বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই নিয়মিত নির্বাচন উপনির্বাচন হচ্ছে, তাতে বিএনপি নিয়মিত অংশও নিতে পারছে। সুবর্ণ রূপ দেখা যায় না। তারা সরকার নাকি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, এমনকি দেশও ধ্বংস করে দিয়েছে। আমরা বলতে চাই, ধ্বংস নয়, শেখ হাসিনার নেতৃত্বে চলছে এক সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মাণের মহাযজ্ঞ। যারা স্বাধীন স্বদেশ চায়নি, এগিয়ে যাওয়ার পথে পথে বাধা তৈরি করছে, তারাই প্রকৃতপক্ষে দেশে ধ্বংস চায়। বিএনপির নেতিবাচক রাজনীতি ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ছেঁটে ফেলাকে আগামী বছরে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। রাজনীতি জনগণের জন্য মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়টিকে প্রাধান্য না দিয়ে বিএনপি প্রাধান্য দেয় সংকীর্ণ দলীয় স্বার্থকে। এ সময় মন্ত্রী আশা প্রকাশ করেন, সামনের দিনে বিএনপি নেতিবাচক রাজনীতি চর্চা থেকে বেরিয়ে আসবে। দেশের মাথাপিছু আয় বেড়ে বর্তমানে $2064 পৌঁছেছে জানিয়ে এসব তথ্যসহ উন্নয়নের সূচকগুলো বিএনপি দেখে না বলেও সমালোচনা করেন হাসান মাহমুদ। উন্নয়নের চিত্র এড়িয়ে যাওয়ার মানসিকতার জন্যই বিএনপি অন্ধকারে আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার আশা করে বিএনপি চোখ খুলবে বাস্তবতায় ফেরার জন্য। গত 12 বছর ধরে আমরা চ্যালেঞ্জের মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আগামী বছরও তার কোনো ব্যতিক্রম নয়। আমি আশা করি যে আগামী বছর বিএনপি নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসবেন, কিন্তু সেটি আসার সম্ভাবনা ক্ষীণ। তো সুতরাং বিএনপির নেতিবাচক রাজনীতিকেও আমাদের আগামী বছরও মোকাবেলা করতে হবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো রাজধানীর 26 খালের দায়িত্ব। স্থানীয় সরকার মন্ত্রী এবং 2 মেয়রের উপস্থিতিতে খালের দায়িত্ব বুঝিয়ে দেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এ সময় ভবিষ্যতে ঢাকাকে ভেনিসের রূপ দেওয়ার কথা জানান দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, ওয়াসা থেকে সিটি কর্পোরেশনের হাতে আসায় ঠিকানা খুঁজে পেয়েছে ঢাকার খাল। এ যেন এক মাহেন্দ্রক্ষণ, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে 2 সিটি কর্পোরেশনকে খালের দায়িত্ব হস্তান্তর করলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। 1988 সালে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে খালের দায়িত্ব দেওয়া হয় ঢাকা ওয়াসাকে। হস্তান্তর অনুষ্ঠানে ওয়াসার এমডি আশা প্রকাশ করেন, 2 সিটি কর্পোরেশনের কাছে খাল হস্তান্তরের মাধ্যমে ঢাকার জলাবদ্ধতা অনেকাংশেই কমে আসবে। যেই কারিগরি জ্ঞান উপলব্ধ করেছে, আমরা সেই জ্ঞান এখানে দেব এবং আমরা পূর্ণ সহযোগিতা করব এবং আমরা আশা করি ঢাকা শহরের এই ড্রেনেজ সিস্টেম অর্থাৎ স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম আরও উন্নত হবে। খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে নানা পরিকল্পনার কথা জানালেন 2 মেয়র। উত্তরের মেয়র জোর দেবেন সীমানা নির্ধারণ ও দখল মুক্তে, আর দক্ষিণের মেয়র 2 জানুয়ারি থেকে কাজ শুরু করে জুনে সব খাল পরিষ্কার করতে চান। এই চ্যালেঞ্জ একটি অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু জনগণ আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছে, আমাদের মিনিস্ট্রির মাননীয় মন্ত্রী আমাদের সাথে আছে। আমাদের কোনো ভয় নাই, আমরা খাল পরিষ্কার করবই করব, খালের উচ্ছেদ করে এবং খালকে আমরা আগের গতিতে ফিরিয়ে আনবই অবশ্যই। আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয় সংযোগ করতে পারি, তাহলে আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর।
কারণ ভেনিসে সবুজায়ন নাই, আমাদের এখনও শ্যামল ছায়া সবুজায়ন আছে। শুধু আমরা যদি খালগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি। ঢাকাকে বসবাস উপযোগী করতে খাল হস্তান্তর বড় ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ভুল কাজটা সবাই করেছে, এখন যতটুকু সম্ভব ফেজ বাই ফেজ আমাদেরকে এগুলাকে এই সমস্তগুলার পুনরুদ্ধারের কাজও যেমনি যেতে হবে, আর এখানে যে ওয়াটার ফ্যাসিলিটিগুলো আছে ওয়াটার বডিটা আমাদের রাখার দরকার। সিএস রেকর্ড অনুযায়ী রাজধানীতে বিভিন্ন সংস্থার অধীনে থাকা খাল 52টি, এর মধ্যে ওয়াসার দায়িত্বে থাকা 26 খালের মধ্যে ঢাকা উত্তরে 15টি ও ঢাকা দক্ষিণে 11টি। গত জুলাইয়ে নগরের তীব্র জলাবদ্ধতা হলে ওয়াসা থেকে খালের দায়িত্ব চান ঢাকার 2 মেয়র। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্যান্য খবর জানানোর আগে খেলার খবর জানাবো। শুরুতে শিরোনাম। ঘটা করে ফুটবল ক্যালেন্ডার প্রকাশ, বাস্তবায়নে ছাড় দেবে না বাফুফে, ক্লাবগুলোকে সালাউদ্দিনের সতর্ক বার্তা। তরুণরা উঠে আসায় ব্যস্ত সিটির চ্যালেঞ্জে নির্ভর নির্বাচকেরা, নতুন বছরে ধারাবাহিক সাফল্যের আশা বাশারের। বছরের শেষ দিনে ঘটা করে 2021 সালের ফুটবল ক্যালেন্ডার প্রকাশ করেছে বাফুফে। নিয়মিত প্রিমিয়ার লিগ, নির্ধারিত সময়ে দলবদল ছাড়া বয়সভিত্তিক ফুটবলের জন্য আছে আলাদা পরিকল্পনা। পাশাপাশি আছে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা। পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেবে না বাফুফে, ক্লাবগুলোকে আগেভাগেই সতর্ক করেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। বছরের শেষ দিনে বাফুফের প্রেস কনফারেন্স, যেখানে প্রকাশ পায় 2021 সালের ক্যালেন্ডার। সূচি বিপর্যয়ে বরাবরই সমালোচনা, প্রশ্নের মুখে পড়া ফুটবল ফেডারেশন এবার কঠোর এই ইস্যুতে। চতুর্থ মেয়াদে দায়িত্ব নিয়ে যেন নতুন শুরুর চেষ্টায় কাজী সালাউদ্দিন। করোনাকালে ক্যালেন্ডার দিয়ে সেই চ্যালেঞ্জ নিয়েছেন, আর সেটা বাস্তবায়নে কাউকে ছাড় না দেওয়ার বার্তাও দিয়ে রাখলেন। যতগুলো আইটেম দিয়েছে সবগুলোই মেজর আইটেম, এর মধ্যে স্পেসিফিকলি এটা চাই না, যদি যেটা চাই না ওটা আমি এখানে আপনি দিতাম না। সো উই ওয়ান্ট টু অ্যাচিভ এভরিথিং। ন্যাশনাল প্লেয়ার ছাড়া খেলতে রাজি না, এবং তাদেরও কারণ আছে, বাট আমরা এখনো ওই পরিস্থিতিতে যেতে পারি না। আশা করি ফিউচারে যেতে পারবো। ক্যালেন্ডারে বঙ্গবন্ধু গোল্ড কাপ রাখা হয়েছে 1 থেকে 11 মার্চে। আগে পরে হবে জাতীয় দলের ক্যাম্প। আছে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার সুযোগ। 25 মার্চ আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের খেলা। এমন স্লট রয়েছে মে ও জুন মাসেও। পরিস্থিতি বুঝে ঠিক হবে পরিকল্পনা। যদি আমরা কোয়ালিফাই করি সেকেন্ড রাউন্ডের জন্য, তাহলে একরকম পরিস্থিতি হবে, আর যদি কোয়ালিফাই না করি তাহলে আরেক রকম হবে। এবং অবশ্যই সেই সময় যদি কোয়ালিফাই না করি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলব। জেলা ফুটবল প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও প্রিমিয়ার লিগের সূচি কাছাকাছি সময়ে হওয়ায় বিপাকে পড়তে পারে ক্লাবগুলো। তবে খেলোয়াড় তৈরিতে কঠোর অবস্থানে বাফুফে। একই সাথে 4টা লিগ না করলে যেটা হচ্ছে, সেকেন্ড ডিভিশনের প্লেয়ার ফার্স্ট ডিভিশন খেলছে, ফার্স্ট ডিভিশনে থার্ড ডিভিশন খেলছে। ওই 12টা ক্লাবের ওই 100টা প্লেয়ারই সব খেলছে। তো আমার তো তাহলে এত লিগ করার দরকার নেই, একটা লিগই করলে হয়। আমি প্রবলেম ফেস করলেও আই উইল র্যাপ অন ইট। কেউ খেললে খেলবে, না খেললে না খেলবে। এখন আমরা একটা জায়গায় আসছি যেখানে উই উইল হ্যাভ টু টেক এ স্ট্যান্ড। মার্চের মধ্যে জিমনেশিয়াম তৈরির টার্গেট বাফুফের। পাশাপাশি ফুটবলারদের জন্য স্পোর্টস কোটায় কোভিড ভ্যাকসিনের দাবি জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। আমাদেরকে যেন একটা কোটা দেওয়া হয় স্পোর্টসের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল বিকেলে 4টায় শেখ রাসেল ক্রীড়াচক্রের মুখোমুখি চট্টগ্রাম আবাহনী। 2 জয়ে গ্রুপ সেরা হয়েই শেষ 8-এ এসেছে শেখ রাসেল। প্রতিপক্ষের জালে 4 গোল দেওয়ার বিপরীতে 2টি হজম করেছে বেঙ্গল ব্লুজ। বিদেশি রিক্রুট আশ্ররোভ উগোচুকুয়া এ মৌসুমে দলটির অন্যতম ভরসা। তকলিস হেমন্তের মতো দেশিরাও ম্যাচে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে 1 ম্যাচ জিতে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল চট্টগ্রাম আবাহনী। দলটি ডাগ আউটে ঘরোয়া ফুটবলের সেরা কোচ মারুফুল হক। প্রতিপক্ষকে ভোগাতে পারে ব্লু পাইরেটসের ব্রাজিলিয়ান রিক্রুট নিক্সন।
ঘরোয়া 2 আসরে সিনিয়র জুনিয়র কম্বিনেশন গড়ে উঠেছে, যা কাজে লাগবে নতুন বছরে আন্তর্জাতিক সার্কিটে। করোনা মহামারীর ক্ষতি পুষিয়ে টাইগাররা সাফল্য পাবে 2021 সালে, বিশ্বাস নির্বাচক হাবিবুল বাশার সুমনের। ব্যস্ত সময় আর করোনা প্রোটোকলের চ্যালেঞ্জে নতুনদের উঠে আসা নির্ভর রাখছে নির্বাচকদের। উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত কিছু দিয়েই নতুন বছর শুরু করার প্রত্যাশা টাইগারদের। নিউ নর্মালে উইন্ডিজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর। লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কেমন করবে বাংলাদেশ? পরিবর্তিত প্রেক্ষাপটে বছরের ব্যস্ত সূচিতে চ্যালেঞ্জ আরও বেশি। সেই যাত্রায় কোন ছকে এগোবে ম্যানেজমেন্ট? তারুণ্য আর অভিজ্ঞতার রসায়ন দেখা গেছে ঘরোয়া 2 আসরে, যা নিঃসন্দেহে স্বস্তির। আসছে বছর হবে মনে রাখার মতো, সেই বিশ্বাস নিয়ে 2021 শুরুর প্রত্যয় নির্বাচকদের। আশা করছি এই বছরটা সম্পূর্ণ অন্যরকম হবে। 2021 সালটা আমাদের দলটা এখন বেশ ভালো, বেশ গুছিয়ে উঠেছে। নতুন এবং পুরনোদের মধ্যে খুব ভালো একটা সমন্বয় গড়ে উঠেছে। কিছু এক্সাইটিং নতুন খেলার আমরা পেয়েছি, যাদেরকে নিয়ে মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ ভালো কিছু আমরা আশা করতেই পারি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে সুপার লিগ দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। তারপর আছে টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপও রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায়। বছর জুড়ে দম ফেলার সুযোগ নেই টাইগারদের। ইনজুরির সংখ্যা, অফ ফর্ম আর করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় 3 ফরম্যাটের জন্য বড় পুল হতে পারে একমাত্র সমাধান। এই বছর আমরা পূর্ণাঙ্গ দলটা নিয়ে খেলতে পারবো, যেটা খুব বড় খবর বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং আমি আশাবাদী সামনের বছরটা হয়তো আমাদের জন্য খুব ব্যস্ত সময় কাটবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমাদের পারফরমেন্সটা কিন্তু এই বছর অনেক ভালো হবে বলে আমার বিশ্বাস। আন্তর্জাতিক অঙ্গনের সাথে ঘরোয়াতেও ব্যস্ত থাকতে চান নির্বাচকেরা, যে ব্যস্ততা মিস করেছেন 2020 সালে। এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে ছুটোছুটি করতে চান ক্রিকেটার বাছাইয়ের কাজে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্টস কাপে সুমন খান আর টি-20 কাপে আলোচনায় ছিলেন আকবর আলী। দুজনেরই লক্ষ্য ধারাবাহিকতা রেখে নতুন বছরে জাতীয় দলের জন্য বিবেচনায় আসা। যদিও তাড়াহুড়ো না করে পরিণত হয়ে এই টাইগার জার্সিতে নামার স্বপ্ন তাদের। বছর শুরুতে যে আসর হবে সেখানে ভালো করতে চান সুমন ও আকবর। করোনায় ঘরোয়া টুর্নামেন্ট সুযোগ করে দিয়েছে তরুণদের। প্রমাণের মঞ্চ নতুন করে স্পটলাইটে এনেছে আকবর সুমনকে। তাদের সাথে উদীয়মান অনেকেই আলো ছড়িয়েছেন, যারা নতুন বছরে পড়তে পারেন জাতীয় দলের জার্সি। প্রেসিডেন্টস কাপে 12 উইকেট নিয়ে আলো কাড়েন সুমন, হন আসর সেরা বোলার। ধারাবাহিকতা রাখতে পারেননি টি-20 কাপে। এইচপি ইউনিটের এই পেসার ভালোভাবেই আছেন নির্বাচকদের নজরে। সুমনও নিজেকে প্রস্তুত রাখছেন, জানেন সামনের ব্যস্ত সূচিতে সুযোগ আসতে পারে যে কোনো সময়। নতুন বছরে একটাই প্রত্যাশা থাকবে 2021-এ, যে আল্লাহর কাছে একটাই আশা থাকবে যেন সবকিছু আবার নর্মাল ভাবেই শুরু হয়, সবকিছু যেন আমরা নর্মাল ভাবেই চলে আসতে পারি। যেহেতু একটা নিউ নর্মাল লাইফে আছি, সবকিছু মানায় চলতে হচ্ছে। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী নিষ্প্রভ ছিলেন প্রেসিডেন্টস কাপে, তাতে কথাও শুনতে হয়েছে। কিন্তু টি-20 কাপে টেম্পারমেন্ট দিয়ে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন, যার মধ্যে রয়েছে আগামী তারকা হয়ে ওঠার রসদ। ওয়ার্ল্ড কাপটার কথা আমাদের মাথায় আসে যে হ্যাঁ আমরা জিততে পেরেছি, তো এটা অবশ্যই অনেক ভালো লাগার বিষয়। আর সেটার এক্সপিরিয়েন্স যদি বলেন যে কীরকম ছিল, তো অবশ্যই বলবো যে সেই মঞ্চটা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। স্পেশালি ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রেশার কিছুটা হলেও সেখান থেকে নেওয়ার সৌভাগ্য হয়েছে। তো অবশ্যই এক্সপিরিয়েন্সের দিক থেকে সেটা অনেক বড় পাওয়া ছিল। আলোচনায় আসার কাজটা কম বেশি সেরে রেখেছেন। টাইগার ক্রিকেটে এমন অনেকেই এসেছেন, আবার হারিয়েও গেছেন। টিকে থাকতে ধারাবাহিকতায় যে একমাত্র মন্ত্র, তা বুঝেই এগোতে হবে সামনের দিকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমাদের কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। $170 বছর পর দেশে বোনা হয়েছে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন শাড়ি। গবেষকরা দীর্ঘ 6 বছরের চেষ্টায় আবারও মসলিন বুনতে সফল হয়েছেন। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে এসেছে এ সফলতা। এতে ব্যয় ধরা হয় 14 কোটি টাকা। এদিকে গত 28 ডিসেম্বর ঢাকাই মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন।
এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রিছাং ঝর্ণার পানিতে ডুবে 2 পর্যটকের মৃত্যু হয়েছে। তারা হলেন প্রীতম দেবনাথ ও অপু চন্দ্র দাস। প্রীতম খাগড়াছড়ির রুখাই চৌধুরী পাড়ার বাসিন্দা আর অপুর বাড়ি লক্ষ্মীপুরে। তিনি ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে মাটিরাঙ্গায় পর্যটন কেন্দ্র রিছাং ঝর্ণায় বেড়াতে যান প্রীতম ও অপু। এক পর্যায়ে ঝর্ণার উৎসমুখে পাহাড়ে গভীর কূপে ডুবে দুজনের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ভেসে উঠলে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পরে মরদেহ দুটি উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এর আগে 7 সেপ্টেম্বর রিছাং ঝর্ণায় ডুবে মারা যায় স্কুল ছাত্র মলাই জ্যোতি চাকমা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন ফরিদা ইয়াসমিন। আজ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ইলিয়াস খান। জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী নির্বাচনে 2021-2022 মেয়াদের জন্য তারা নির্বাচিত হন। নির্বাচনে ফরিদা ইয়াসমিন পেয়েছেন 581 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন 395 ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ইলিয়াস খানের ভোট 566, নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন 393 ভোট। বৃহস্পতিবার সকাল 9টায় শুরু হয় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনের ভোট গ্রহণ। বিরতি ছাড়াই চলে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনে 17টি পদের বিপরীতে 46 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে 2টি প্যানেল থেকে 34 জন এবং 12 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদেরও মানসিকতার পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সেমিনার কক্ষে ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় সহজে ব্যবসা সূচকে এগোনোর জন্য ব্যবসায়ীদেরও কাজ করার আহ্বান জানান তিনি। ব্যবসা সহজ করতে ব্যবসায়ীদের জন্য 2018 সালে ওয়ান স্টপ সার্ভিস চালু করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এর মাধ্যমে 150টিরও বেশি সেবা দেওয়ার লক্ষ্যে কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আমদানি রফতানি প্রদান নিয়ন্ত্রকের দপ্তর সহ 6টি সেবার উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানান, ওয়ান স্টপ সার্ভিস পুরোপুরি চালু হলে সহজে ব্যবসার সূচকে এগিয়ে যাবে দেশ। তবে এজন্য ব্যবসায়ীদেরও মানসিকতার পরিবর্তন জরুরি বলে জানান তিনি। গভর্নমেন্ট দ্যাট দে শুড চেঞ্জ দেয়ার মাইন্ডসেট, বাট আই থিঙ্ক আমরা যারা ব্যবসায়ীরা আছে আমাদেরও কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করার একটা সিরিয়াস প্রয়োজন। এখানে যে বিজনেস লিডারশিপ আছে, আমি মনে করি আমাদেরও একটা সিরিয়াস আপনাদেরও কাজ আছে, দ্যাট এখানে টু গেট দিস মেক শিওর দ্যাট আপনার রেসপন্সিবল বিজনেস আমরা যেন করতে পারি। এ সময় ব্যবসায়ীরা জানান, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যে সেবাগুলো দেয়া হবে তা যেন সম্পূর্ণ হয়। সেই সঙ্গে সেবাগুলো সবাইকে জানাতে প্রচারণা চালানোর দাবি তাদের। এই বৈশ্বিক বাণিজ্যিক খাতগুলোর সাথে একটা সিমলেস যোগাযোগের লক্ষ্যে আমরা যেন সত্যিকার অর্থে ওয়ার্ল্ডস মোস্ট ডিজায়ারেবল ইনভেস্টমেন্ট লোকেশন হয়ে উঠতে পারি, শুধু আমাদের কাগজে কলমে না, ইন প্র্যাকটিস। এবং এর জন্য রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আধুনিকীকরণ, সেই সাথে তথ্য প্রযুক্তির ব্যবহারে দ্রুত সেবাসমূহ পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতের যে সার্ভিসগুলি দরকার সেটা যেন কমপ্লিট করে দেওয়া হয়, তাহলে এটা আরো আমাদের জন্য ভালো হবে এবং আমরাও বলতে পারবো যে না, সব কমপ্লিট এখানে আছে। ওয়ান স্টপ সার্ভিসের আওতায় 40টি সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এরই মধ্যে 8টি সংস্থার 41টি সেবা দেয়া শুরু হয়েছে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছেড়া দ্বীপ ভ্রমণে আবারও নিষেধাজ্ঞা দিল পরিবেশ অধিদপ্তর। গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিডবোট, ট্রলার বা অন্য কোনো জলযানে করেই ছেড়া দ্বীপে যাওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনসের জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশের সুরক্ষায় আরও কিছু দিক নির্দেশনা ও বিধিনিষেধ জারি করা হয়েছে। মূলত অনিয়ন্ত্রিত পর্যটন এবং অসচেতন পর্যটকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে সেন্ট মার্টিনকে রক্ষা
করে দ্বীপে বেশ কিছু কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বীপে যান্ত্রিক ও অযান্ত্রিক যে কোনো ধরনের বাহন চালানো, প্লাস্টিক সহ সব ধরনের বর্জ্য ফেলা নিষেধ করা হয়েছে। এছাড়া আলো বা শব্দ দূষণ হয় এরকম কার্যক্রমও করতে পারবেন না পর্যটকরা। সংরক্ষিত অঞ্চলে চলাফেরা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে। সালে লন্ডনে প্রদর্শনের ১৭০ বছর পর দেশে বোনা হয়েছে ঐতিহ্যবাহী মসলিন শাড়ি। গবেষকরা দীর্ঘ ৬ বছরের চেষ্টায় আবারও মসলিন বুনতে সফল হয়েছেন। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি টাকা। গত ২৮ ডিসেম্বর ঢাকায় মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প হাতে নেওয়া হয়। এর কঠিন ধাপ ছিল মসলিনের কাঁচামাল ফ্রুটিকার্পাস জাতের তুলা গাছের সন্ধান। ইতিহাস বিশ্লেষণ করে অনেক সন্ধানের পর ২০১৭ সালে গাজীপুরের কাপাসিয়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে মেলে এই গাছ। খবর পেয়ে গবেষকরা তুলার ধরন দেখে নিশ্চিত হন এ দিয়ে মসলিন কাপড় তৈরি করা সম্ভব। নতুন করে চরকা দিয়ে সুতা কাটা ও মসলিন তৈরির জন্য ৪০ জন তাঁতিকে প্রশিক্ষণ দেওয়া হয় ২ বছর, আর তাঁতপিট লুম চালানোর প্রশিক্ষণ দেয় ৬ জনকে। মসলিনের কাপড় দেখতে ও সুতা সংগ্রহ করতে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম ভ্রমণ করেন একদল গবেষক। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৬ জন তাঁতিকে দিয়ে কুমিল্লার চান্দিনায় ৩০০ থেকে ৪০০ কাউন্টের সুতা বানানো শুরু হয়। সেই সুতা দিয়ে সোনারগাঁয়ে বানানো হয় কাপড়। প্রায় ৩০০ বছর পর সেই সুতা দিয়ে তৈরি করা হয় ৬টি মসলিন শাড়ি, যার একটি উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। প্রথমে একটা ৭ সদস্যের একটা কমিটি হয়েছিল, পরে এটা এক্সপ্যান্ড করে এটা একটা গুড টিম ওয়ার্ক। মানে আমাদের এই টিমটাতে ডাইভার্সিফাইড লোক আছে। যেমন আমাদের যে প্লান্ট মসলিনের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে মসলিন মানে কি এটা কাপড়, এবং অবশ্যই এটা 100% সুতা থেকে তৈরি হয়। প্রায় ২০ মাস আগে মসলিনের ৫টি নমুনা দিয়ে জিআই স্বীকৃতির জন্য আবেদন করে বাংলাদেশ। বেশ কয়েক মাস আগে স্বীকৃতি পেলেও গেল ২৮ ডিসেম্বর ঢাকায় মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয়। আমাদের কাছে এখন আছে কি গাছ আছে, আমাদের এক্সপার্ট লোক আছে, স্পিনিং করার যন্ত্র আছে, এবং বোনা রেখে দিই। সুতা হলেই তো হবে না, সেটা ডিজাইন করা। এমন একটা শাড়ি বানানো হয়েছে যেটা ১৭১০ সালে বানানো হয়েছিল, সেই ডিজাইন দেখে এই শাড়িটা বানানো হয়েছে। সরকারের পাশাপাশি মসলিন ফেরাতে কাজ করছে সৃজনশীল প্রতিষ্ঠান দ্রিক। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে ২ বছরের চেষ্টায় ৩০০ কাউন্টের মসলিন শাড়ি বুনেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাঁতি আলামিন। এখন ৫০০ কাউন্টের একটি মসলিন শাড়ি বুনছেন তিনি। সরকার যদি এগিয়ে আসে আমি আরও ভালো কিছু করব। আমার অনেক ইচ্ছা, আশা, দেশের জন্য আমি একটা কিছু করার খুবই আশা। সরকারি ও বেসরকারি উদ্যোগে খুব শিগগিরই বাংলাদেশে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।